ইউক্রেন প্রসঙ্গে একটা অগ্রগতি হয়েছে যখন হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সঙ্গে আমরা দেখছিলাম যে জেলেনস্কির বৈঠকটা ভেস্তে যায়, ভুন্ডুল হয়ে যায়, তখন অনেকেই সংশয় জানিয়েছিলেন ইউক্রেনের ভাগ্যে আসলে কি ঘটতে যাচ্ছে। যে ডোনাল্ড ট্রাম্প হলো ট্রানজ্যাকশনাল, মানে সে তার লাভ, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে সে কোথা দিয়ে যুক্তরাষ্ট্রের জন্য অথবা নিজের জন্য কোথা দিয়ে কতটা লাভ নেওয়া যায় এ ব্যাপারে কিন্তু সে সিদ্ধহস্ত এবং খুব সিরিয়াস। যে সে তার যে রেয়ার আর্থ মিনারেল রয়েছে সেটার ম্যানেজমেন্টে যুক্তরাষ্ট্রকে রাখবে অংশীদার হিসেবে। তার অর্থ যুক্তরাষ্ট্রের বিরাট লাভ হয়ে গেল। ইউরোপ এইভাবে যে ইউনাইটেড ওয়েতে এইভাবে আসবে এটা হয়তো আমেরিকার ক্যালকুলেশনে ছিল না। এইটা একটা ফ্যাক্টর হয়েছে। ইউরোপের ফ্যাক্টরটা কিন্তু আবার আমেরিকার জন্য একটা ম্যাটার। সো দুই দিক থেকেই বুঝতে পারলো ইভেন্চুয়ালি যে সেভ দ্য ফেসেস। এবং এট দিস পয়েন্ট কিন্তু রাশাকে হ্যান্ডেল করার জন্য কিন্তু এখন ইউনাইটেড স্টেটস এর, উনি তো বলছেন তার ফ্রেন্ড এবং সে পারবে, কতটুকু পারবে স্টিল আই ডোন্ট নো। ইউক্রেন প্রসঙ্গে একটা অগ্রগতি হয়েছে যখন হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সঙ্গে আমরা দেখছিলাম যে জেলেনস্কির বৈঠকটা ভেস্তে যায়, ভুন্ডুল হয়ে যায়, তখন অনেকেই সংশয় জানিয়েছিলেন ইউক্রেনের ভাগ্যে আসলে কি ঘটতে যাচ্ছে। কিন্তু ইউরোপ খুব দ্রুত এগিয়ে এসেছে, তারা কার্যকর একটা পদক্ষেপ নিয়েছে, বৈঠক করেছে একের পর এক, এবং শেষ পর্যন্ত আজকে যে সুখবরটি এলো সেটি হলো আমেরিকার প্রস্তাবনা মেনে জেলেনস্কি তিনি 1 মাসের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। এই যুদ্ধবিরতি কার্যকর করা এবং এটি আসলে ইউক্রেনের জন্য কতটা সুবিধাজনক অবস্থান তৈরি করবে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, অনেক ধন্যবাদ, খুবই সুন্দর প্রশ্ন। এর আগে আমি ইউক্রেন সম্পর্কে একটা কমেন্ট করবো আমার নিজের জন্য। দর্শক মন্ডলী, আমার কবিতার বই একটা, যেটা প্রায় 80 পেজের বেশি, একটা ইংরেজি কবিতার বই, এটা অ্যাকসেপ্ট হয়েছে এই কয়েক সপ্তাহ আগে। সমস্ত কবিতাগুলো ইউক্রেনের উপরে, এবং এটা ছাপাতে যাচ্ছে ইউনিভার্সিটি অফ নিউ অর্লিয়ান্স উইথ দ্য এগ্রিমেন্ট, ডিস্ট্রিবিউশন এগ্রিমেন্ট উইথ জন হপকিন্স ইউনিভার্সিটি। কাজে আমার খুব ভালো লাগছে, এটা আমি ইউক্রেনের জন্যই লিখেছিলাম। এবং আপনাকে আমরাও শুভকামনা জানাচ্ছি, আপনাকে অভিনন্দন জানাচ্ছি এটির জন্য। হ্যাঁ, এটা আমার কাছে, আমি বিজ্ঞানী লোক, আমার ইংরেজি কবিতার বই যুক্তরাষ্ট্রের দুটো, একটা তো ভীষণ নামজাত ইউনিভার্সিটি, তারা ছাপাবে, আমার খুব ভালো লাগলো। কিন্তু কেন আমি বলছি যে এই সুখবর নিয়ে আমি যখন খুব আনন্দে মাতোয়ারা, এর মাঝখানে কিন্তু আমার মন খুব খারাপ হয়ে গিয়েছিল যে হোয়াইট হাউসের ওই মিটিং এর পর। তারপরে দেখা গেল যে আজকের খবর খুবই পজিটিভ। এখন ব্যাপারটা কি, যে আমি আগেও আপনাদেরকে অনেকবার বলেছি যে ডোনাল্ড ট্রাম্প হলো ট্রানজ্যাকশনাল, মানে সে তার লাভ, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে সে কোথা দিয়ে যুক্তরাষ্ট্রের জন্য অথবা নিজের জন্য কোথা দিয়ে কতটা লাভ নেওয়া যায় এ ব্যাপারে কিন্তু সে সিদ্ধহস্ত এবং খুব সিরিয়াস। দেখুন, এই যে চুক্তিটা হলো, আমি শর্ট করে বলি যেহেতু সময় কম, এতে হচ্ছে কি সিজ ফায়ার হবে, মানে যুদ্ধবিরতি হবে অল ব্যাটল লাইনে। অর্থ, এটা ক্রাইমিয়া থেকে শুরু করে পুরো যে নদীটা, সেই নদীটা যেখানে যার পূর্ব পারে এরা রাশিয়া প্রায় অনেক জায়গা দখল করে ফেলেছে, সেই নদীর বরাবর যে সীমান্ত রেখা, যেটা লুহানেস্ক, ডনেটস্ক এবং জাপোরিজিয়া এবং আরেকটা, এই সব এলাকাগুলো নিয়ে যে ব্যাটল লাইন রয়েছে রাশিয়া ভার্সেস ইউক্রেন, এই সমস্ত এলাকা ধরে এই শান্তি চুক্তি হবে এবং যুদ্ধবিরতি হবে। আরো একটা ব্যাপার, যেখানে ইউক্রেন ভিতরে যে এলাকাটা দখল করেছে সেখানেও কিন্তু এই লাইনটা থাকবে যেখানে যুদ্ধবিরতি হবে। এবং এটা শুধু সেখানেই নয়, এটা আকাশে এবং সমুদ্রে। তার অর্থ ইটস এ কমপ্লিট সিজ ফায়ার 1 মাসের জন্য। কিন্তু এর পরিবর্তে যুক্তরাষ্ট্রের কি লাভ, এটা আমাদের লক্ষ্য করতে হবে। ইউক্রেন রাজি হয়ে গেছে যে সে তার যে রেয়ার আর্থ মিনারেল রয়েছে সেটার ম্যানেজমেন্টে যুক্তরাষ্ট্রকে রাখবে অংশীদার হিসেবে। তার অর্থ যুক্তরাষ্ট্রের বিরাট লাভ হয়ে গেল। বাই দি ওয়ে, এই যে ইউক্রেন, এটার যে ল্যান্ড, মানে যে এর যে জমি জায়গাটা, এটাকে 2.5 বিলিয়ন বছর আগে, 2.5 বিলিয়ন বছর আগে ক্যামব্রিয়া, প্রি ক্যামব্রিয়ান জিওলজি সময়ে এখানে শিল্ড হয়েছিল। আমরা এটাকে বলি
মানে 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 শিল্ড। শিল্ড হলো কি ইগনিয়াস শিল্ড, যেটা খুবই মানে আর কি দীর্ঘকাল ধরে বিভিন্ন বৈজ্ঞানিক প্রক্রিয়াতে, টেকনোলজিক্যাল প্রক্রিয়াতে, নেচারটা এখানে অনেক মিনারেল পাওয়া যায়। এখানে ডায়মন্ড থেকে শুরু করে সবকিছুই পাওয়া যাবে, রেয়ার আর্থ এবং ইউরেনিয়াম, থোরিয়াম এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো শেষ পর্যন্ত আপনি যেটি বলছিলেন যে তিনি ট্রানজিশনাল এবং তিনি সেদিকে চোখ দিয়েছিলেন, সেই জায়গায় তার সফলতা এর মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। উনি পেয়ে গেলেন, হ্যাঁ পেয়ে গেলেন। এবং নট অনলি দ্যাট, আমরা দেখলাম যে উনি কিভাবে 180 ডিগ্রি ফেজ শিফট করে। হ্যাঁ, এই জন্য আমি তাকে কিন্তু সাধুবাদ দিচ্ছি। মানে আমি যে আমার মনটা খারাপ হয়েছিল, খুব ভারাক্রান্ত ছিল হোয়াইট হাউসের মিটিং এর পর, আমি ভাবছি যে ইউক্রেনের হয়তো অর্থাৎ তিনি রাগ করতে পারেন, তার সাথে এই ধরনের আচরণ সাধারণত কেউ করেন না। এর আগে ইমানুয়েল ম্যাক্রো এবং কিয়ার স্টার তারা যখন এসেছিলেন তারা কিন্তু তাকে তেল দিয়েছিলেন, তোষামোদ করেছিলেন। কিন্তু জেলেনস্কি যেভাবে উদ্যত দেখিয়েছিলেন, অনেকে হয়তো ভাবছিলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে রাগ করবেন, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখছি না, তিনি আসলেই আন্তরিক ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠান ব্যাপারে, যেই কারণে আবারও বৈঠকটি হলো। এবং শুধু তাই, এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে এই যে রেয়ার আর্থ মিনারেল গুলো, এটা কিন্তু ডনেটস বেসিনে সবচেয়ে বেশি, যেটা রাশিয়া দখল করে নিয়েছে। এখন এটা যদি আমেরিকার সঙ্গে শেয়ার করা হয়, তাহলে আমেরিকায় ফোর্স করবে রাশিয়া থেকে রাশিয়ার সৈন্যদেরকে সরিয়ে দিতে। কাজে আমার যেন মনে হয় দ্যাট ওয়াজ দ্য মেইন, যে জন্য ইউরোপিয়ানরা দেখলো যে এই শান্তি চুক্তিটা যদি রাশিয়া মেনে নেয়, তার অর্থ রাশিয়াকে ওই জমিগুলো ছিনে নিতে হবে, কারণ ওখানে তো আমেরিকার স্বার্থ। আমেরিকার যে ওই যে ডনেটস বেসিন, যেটা লুহানেস ডনেটস, এখানে যে এলাকাটা আছে, আমি যে বললাম যে ক্যাম্ব্রিয়ান শিল্ড, জিওলজিক্যাল শিল্ড, ওখানে কিন্তু এই রেয়ার আর্থ মিনারেল গুলো বেশি রয়েছে। এবং সেটা আমেরিকা যদি ওইটার ম্যানেজমেন্টে যায়, তাহলে তো রাশিয়াকে ওখান থেকে সরতে হবে। কাজে আমি দেখছি যে এই চুক্তিতে সবচেয়ে বড় জিনিসটা হলো যে রাশিয়াকে সৈন্য অপসারণ করতে বাধ্য করবে যুক্তরাষ্ট্র। এটাই আমার আশা এবং এটাই আমি দেখছি। এর আগে আমরা দেখেছি রাশিয়ার সঙ্গে আলাদা করে আমেরিকা বৈঠক করেছে, সে বৈঠকে ইউক্রেনকে ডাকা হয়নি বলে অনেকে উদ্বেগ জানাচ্ছিলেন যে ইউক্রেনের শান্তি আলোচনা, ইউক্রেনের কোনো জায়গা নেই, ইউরোপের কেউ নেই। এবার আমরা যখন দেখলাম বৈঠকটি হলো, সেখানে আমেরিকা এবং ইউক্রেনের প্রতিনিধিরা আছেন, কিন্তু রাশিয়া নেই। একটা প্রস্তাব দেওয়া হয়েছে 1 মাসের যুদ্ধবিরতি, কিন্তু বলা হচ্ছে বল এখন রাশিয়ার কোর্টে। অর্থাৎ রাশিয়া সেটা কতটা মান্য করে, আমেরিকা কতটা তাদেরকে কনভিন্স করে নিতে পারে যে তোমরা এই 1 মাসের যুদ্ধবিরতি মানবে। অর্থাৎ এই জায়গাটাতে আমেরিকা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে, যদিও একসঙ্গে বসাচ্ছে না। আপনার কাছে কি মনে হয়, একসঙ্গে যদি দুই দেশকে বসানো যেত, তাহলে এই প্রতিশ্রুতি কিংবা এই ধরনের যে একটা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, এই প্যাকেজটা অনেক বেশি কার্যকর হতো? ধন্যবাদ। আসলে তার আগে আমি বলতে চাই, আমাদের যে সম্মানিত শ্রদ্ধেয় প্রফেসর মোস্তফা সরওয়ার বলেছেন অনেক কবিতা লিখেছেন, আসলে আমি ওনাকে খুব ফলো করি এবং আমি দেখি উনি শুধু কবিতা না, উনি কিন্তু অনেক লিখেছেন বাংলায়, বিশেষ করে ইউক্রেন রাশিয়ার ব্যাপারে অনেকগুলো কিন্তু উনি রিকমেন্ডেশন দিয়েছেন, কিন্তু খুবই আমি সম্মত। আপনি নিজে বলতেন না, তাই বলার সুযোগ বললাম আর কি। Thank you, sir. You are always a model for Kenya, particularly in United States of Kenya. তো আসলে আমি একটু আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে বলবো, আমি স্যারের সাথে আসলে মেইনলি রিপিটেশন সম্পর্কে অনেকটা কিছুটা অ্যাড করবো। যেটা দেখুন, এটা যখনই এখানে জেলেনস্কি আসলো, তার যে বিশেষ করে হোয়াইট হাউসের যে প্রেস ব্রিফিং বা স্টেটমেন্ট গেছিলেন, যেটা এটা অনেকেরই কিন্তু আসলে খুবই ডিজার্টেন করেছে। আমিও ইকুয়ালি স্যারের মতো খুবই ডিজার্টেন করেছি, নট অনলি ফর bilateral thing and also for the civility etiquette this country actually United States বলা হয় নিজেকে মাইটি নেশন এবং এটাকে সিভিলাইজড নেশন বলা হয়, হিউম্যান রাইটস এর দেশ বলা হয়। রেসপেক্ট হচ্ছে একটা বিরাট ব্যাপার আর কি। তো যেভাবে তাকে বিশেষ করে ভাইস প্রেসিডেন্ট যেভাবে ইনস্টিগেট করছিল জেডি ভ্যান্স, তো এইটার কিন্তু রিপারকাশনটা আমরা দেখতে হবে। whenever he returned to Europe, দেখুন সে প্রথমে কিন্তু ইউনাইটেড কিংডমে গেল জেলেনস্কি, এবং সেখানে কিন্তু সে তো ঠিক অপোজিট একেবারে হাই লেভেলে কিন্তু সম্মানটা পেল। এবং এতে করে তার এই যে তার প্রতি যে ট্রিটমেন্টটা, ইউরোপ কিন্তু অনেকটা কিন্তু এটাতে কিন্তু স্বাভাবিকভাবে খুব ক্ষুব্ধ যে একজন লিডার কিভাবে ট্রিটমেন্ট করা।
ম্যাক্রন তো বলেছেন, স্যার যেটা বললেন আর কি, ইভেনচুয়ালি যে এই প্রস্তাবটা কিন্তু ম্যাক্রনই দিয়েছেন, সাথে সাথে কিন্তু ইউনাইটেড কিংডম এটাকে সাপোর্ট করেছেন। তো এইখানে যুক্তরাষ্ট্র কিন্তু এরই মধ্যে একটু বোধহয় ভেইনটাকে টেস্ট করার চেষ্টা করেছে যে আহ, ইউরোপ এইভাবে যে ইউনাইটেড ওয়েতে এইভাবে আসবে, এটা হয়তো আমেরিকার ক্যালকুলেশনে ছিল না। এইটা একটা ফ্যাক্টর হয়েছে। আপনি দেখুন যে ইভেন যে যত ফান্ডিং দেওয়া হয়েছে, আমি আজকে দেখলাম বোধহয় 122 বিলিয়ন ইউনাইটেড স্টেটস এর, 123 অলমোস্ট। ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু প্রায় $122 বিলিয়ন, যেভাবে কিন্তু ইউক্রেনকে সাহায্য দিয়েছে বা অন্যান্য কান্ট্রি আর কি। সেখানেও কিন্তু ইউরোপ এখন পরে, যখন এরপরে ইউরোপ বুঝতে পারলো যে তাদের নিজেদের রক্ষা নিজেদেরই করতে হবে, নিজেদেরই প্রটেক্ট করতে হবে, নিজেদের সভারেন্টি এবং নিজেদের স্বাধীনতা, স্বাভাবিকভাবে তারা দে অল কেম টুগেদার। এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস এর জন্য একটা লেসন। অন্যদিকে আমরা জানি জেলেনস্কি হি ডাজন্ট হ্যাভ মাচ চয়েসেস অ্যাকচুয়ালি। আমি বারবার বলে আসছি আর কি যে অনেক কিছুই হয়তো তার ইচ্ছার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু এট দিস পয়েন্ট when he is occupied 20% land of Ukraine occupied by Russia. যে স্যার একটু বলতেছিলাম যে এটা আর কি 20% ল্যান্ড এর ভিতরে আপনার 99% of Luhansk totally occupied by Russia, 70% স্যার যেটা বললেন যেখানে হচ্ছে সবচেয়ে কস্টলি এবং মোস্ট ভ্যালুয়েবল যে মিনারেল গুলো আছে ডনেস্ক এরিয়া, এবং 75% of Kherson and Zaporizhzhia. So these are 6 million people under Russian occupation. And স্যার যেটা বললেন যে মিনারেল যেগুলো আছে সেগুলাকে কিন্তু আপনি এক্সপ্লোর করার মতো, এই মিনারেল গুলো কিন্তু সাংঘাতিক। সাদা সুন্দর বললেন উনি নিজেও যেহেতু একজন প্রফেশনাল। ক্যানেডিয়ান শিল্ড, দিস ইজ কম্পারেবল টু ক্যানেডিয়ান শিল্ড। আমরা জানি করছে না কেন যে ঠিক, কিন্তু এই ইউক্রেনের এই মুহূর্তে কিন্তু এই রিসোর্সেস গুলো ইউটিলাইজেশন ভেরি এসেনশিয়াল বিকজ অফ হোয়াট সিচুয়েশন, জিওপলিটিক্যাল ইকোনমি টোটালি করে ফেলেছেন সব দিক দিয়ে। এবার তাদের তো চেষ্টা ছিল একেবারে যে সাউথের দিকে পুরো রিভার যে আপনার পোশাকটা সেটা করে ফেলবে। আলটিমেটলি তাদের ইচ্ছা ছিল যে ভেরি টুরিস্টিক ওই পর্যন্ত ছিল, কিন্তু তো যেতে পারলো না। এখন দেখো আপনার 20% বলতেছে ল্যান্ড অফ 2022 যখন এই যুদ্ধ শুরু হলো, এর আগে তো অ্যানেক্সেশন অফ ক্রাইমিয়া, তখন বোধহয় ছিল টোটাল 7% 22 ছিল ইনক্লুডিং ক্রাইমিয়া, এখন সেটা 20%। So all these things factor for the Ukraine, and ইউরোপের ফ্যাক্টরটা কিন্তু আবার আমেরিকার জন্য একটা ম্যাটার। সো দুই দিক থেকেই বুঝতে পারলো ইভেনচুয়ালি যে সেভ দ্য ফেসেস। এবং এট দিস পয়েন্ট কিন্তু রাশাকে হ্যান্ডেল করার জন্য কিন্তু এখন হ্যাঁ ইউনাইটেড স্টেটস এর, উনি তো বলছেন তার ফ্রেন্ড এবং সে পারবে, কতটুকু পারবে স্টিল আই ডোন্ট নো। এই 30 days এর যে আপনার যুদ্ধবিরতি যেটা বলছে, এটা এমনও হতে পারে দিস ইজ গোইং টু ট্রিট ফর রাশা। রাশা ইজ গোইং টু রিগ্রুপ, রিএনার্জাইজ এবং রিসোর্স সবকিছু মিলে হয়তো দেখা যাবে যে তারা আরো শক্তিশালী হবে, এবং হয়তো নেক্সট যেটা 30 days এর বই যদি থাকে যায়, ইফ দে ডোন্ট গো ফর দ্য পিস এগ্রিমেন্ট, সেটা হয়তো আরো সাংঘাতিক ভাবে কিন্তু ধ্বংসাত্মক হবে। দ্যাট ইজ ওয়ান থিং। এট দ্য সেম টাইম ইউক্রেনও একেবারে বসে থাকবে না। তো এই মুহূর্তে আসলে যেটা আমার মনে হয়, বোথ সাইড রিয়েলাইজ দ্য লিমিটেশন এন্ড ইভেন্চুয়ালি। আর আপনার যে প্রশ্ন, যেটা আসলে দেখুন সবসময় কিন্তু ইউক্রেনকে নিয়ে কথা বলা হয়েছে, আমেরিকা কথা বলছে রাশিয়ার সাথে বা অন্য পার্টির সাথে, উইদাউট ইউক্রেন তাদের কোনো ভয়েস নাই। এবার দেখেন সৌদি আরবে যেটা হয়েছে বিটুইন ইউক্রেন অ্যান্ড ইউনাইটেড স্টেটস, সৌদি প্রেজেন্স ছিল সেখানে, এখানে কিন্তু রাশিয়া নাই। সুতরাং স্টিল উই ডু নট নো রাশিয়া whether is going to accept this. রাশিয়া কিন্তু এক পর্যায়ে বলছিল এটা অ্যাকসেপ্ট করবে না, আবার ইউক্রেন বলছিল যে ঠিক আছে আকাশপথে নৌপথে এটা বন্ধ করা হোক, কিন্তু স্থলপথে যাতে বন্ধ করা না হোক, সিজফায়ার না হোক। কারণ সে এইটাই ভয় পাচ্ছিল যে they are going to retreat and they are going to reorganize and revitalize the Russian forces. So all these things, এখন কথা হচ্ছে যে আসলে আপনি দেখুন, আপনি আমাকে নিয়ে আমার ওয়েলবিং এ চিন্তা করবেন আমাকে ছাড়া অন্য পার্টিকুলারকে নিয়ে। তো এখন তো পৃথিবীতে রুল তো সেটাই হয়ে গেছে, মাইট ইজ রাইট কাইন্ড অফ থিং, যে ইউনাইটেড নেশনকে ইনএফেক্টিভ করে ফেলেছেন, এবং এই দেশগুলো আপনার পাওয়ারফুল দেশগুলো অন্য একটা কান্ট্রির সভেরেন্টি নিয়ে কথা বলছে, ফিউচার নিয়ে কথা বলছে উইদাউট দেয়ার পার্টিসিপেশন।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।